আজকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বইয়ের তৃতীয় অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই অধ্যায়ের কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। দেখো, এই অধ্যায়ের শুরুতে কি বলেছে? 1 নম্বর প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের ভূমির ঢাল কিরূপ। দেখো, পশ্চিমবঙ্গের পরিচিতি বলতে গেলে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে তার ভূপ্রকৃতি, নদ নদী, বনজঙ্গল, এই সমস্ত বিষয়গুলোকে। তো আমাদের ভূমির প্রথম ব্যাপারটা আসে ভূমিকে নিয়ে, যে পশ্চিমবঙ্গের ভূমির ঢাল কীরূপ। আমরা যদি পশ্চিমবঙ্গের মানচিত্র দেখি বা পশ্চিমবঙ্গের ভূমি প্রকৃতি দেখি, আমরা দেখব উত্তরে রয়েছে পাহাড়, উত্তরে পাহাড়, আর একেবারে দক্ষিণ দিকে আমরা দেখব হচ্ছে সাগর বয়ে গেছে, বঙ্গোপসাগর রয়েছে। এবং যত দক্ষিণ থেকে উত্তরের দিকে যাওয়া যায় তত কিন্তু উচ্চতা বাড়তে থাকে। তাহলে একবারে উত্তর যদি আমরা দেখি, উত্তরে কিন্তু পাহাড় পর্বত আমরা দেখতে পাবো, দার্জিলিং শহর দেখতে পাবো। আবার দক্ষিণের দিকে যদি আমরা যাই, দক্ষিণ 24 পরগনার দিকে যদি যাই, তাহলে সেখানে আমরা বঙ্গোপসাগর দেখতে পাবো। এবং যত দক্ষিণ থেকে উত্তরের দিকে যাওয়া যায়, উপরের দিকে উঠা যাচ্ছে পশ্চিমবঙ্গ মানচিত্র বরাবর, তত দেখা যায় যে উচ্চতা বাড়তে থাকে। দার্জিলিং সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটাই উপরে অবস্থিত। তাহলে উপরে উঁচু, উত্তর হচ্ছে উঁচু আর দক্ষিণ হচ্ছে নিচু। তাহলে ঢালটা তোমরা বুঝতে পারছো কোথা থেকে কোথায়, না উত্তর থেকে দক্ষিণের দিকে রয়েছে। ঢাল মানে হচ্ছে ঢালু, কোথায় না উত্তর থেকে দক্ষিণের দিকে, মানে উত্তরটা উঁচু দক্ষিণটা নিচু, অর্থাৎ ঢালটা কোথায়, উত্তর থেকে দক্ষিণের দিকে বিস্তৃত। তারপরে প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, বাঁকুড়া জেলার চারিদিকে যে গাছের জঙ্গল দেখা যায় তা কি। দেখো, অনেক ধরনের গাছ দেখা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে শাল। রাস্তার ধার দিয়ে তোমরা যদি যাও কোনোদিনও বাঁকুড়ায়, দেখবে রাস্তার ধার দিয়ে শালের বন রয়েছে। এবং এই শাল গাছের যে পাতা হয়, সেই পাতাকে কি হয়, বিভিন্ন ঠোঙা হিসাবে ব্যবহার করা হয়, বানাতে ব্যবহার হয়। আমরা যেমন দেখেছি যে কাগজের ঠোঙা, তেমনিভাবে তোমরা যদি বাঁকুড়ায় যাও, সেখানে মুড়ি বা কিছু কিনতে যাও, তাহলে কিন্তু মুড়ি মাখাকে শাল পাতাতে দেওয়া হয়, শাল পাতার ঠোঙাতে দেওয়া হয়, কারণ সেখানে শাল পাতা হচ্ছে অ্যাভেলেবেল। তাহলে বাঁকুড়া জেলাতে যে জঙ্গল দেখা যায়, সেখানে কিন্তু সব থেকে বেশি যে গাছ থাকে সেটা হচ্ছে শাল গাছ। তারপরে প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের চওড়া নদীর নাম কি। এই প্রশ্ন হয়তো তোমাদের আর উত্তরের অপেক্ষা করতে হবে না, তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গের চওড়া নদীটি হচ্ছে গঙ্গা। তোমরা যদি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে যাও, নদীপথে এই ট্রেনে যাও বা বাসে যাও, তোমাদেরকে কিন্তু ফরাক্কা ব্রিজ পার হতে হবে। তো এই যে ফরাক্কা ব্যারেজ তুমি পার হচ্ছ, তুমি যাওয়ার সময় উপলব্ধি করতে পারবে যে চওড়াটা কত বড়। তাহলে পশ্চিমবঙ্গের চওড়া নদীগুলোর মধ্যে সব থেকে বেশি চওড়া যেটা আছে তার নাম হচ্ছে গঙ্গা। এই যে গঙ্গা আমি বললাম, গঙ্গা আমাদের একটি পবিত্র নদী। সেই নদীর উৎপত্তিস্থল কোথায়, সে কোন রাজ্যে এটা উৎপত্তি হয়েছে? রাজ্যটির নাম হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড এই রাজ্যে কি হয় না গঙ্গা নদীর উৎপত্তি। 5 নম্বর প্রশ্ন দেখো, কোলাঘাট আর কেলেঘাই আর কংসাবতী নদী মিশে কোন নদী তৈরি হয়েছে? এটার নদীটা হচ্ছে হলদি নদী। আর এর তীরে যে শহরটা রয়েছে তার নাম হচ্ছে হলদিয়া। হলদি নদীর তীরে অবস্থিত বলে এই শহরের নাম হচ্ছে হলদিয়া। এটি একটি মেদিনীপুরের একটি উল্লেখযোগ্য শহর। আমাদেরকে পশ্চিমবঙ্গের পরিচিতি এইভাবেই করতে হবে যে তাদের শহরগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা দেখছি পশ্চিমবঙ্গের অন্যতম বড় শহর হচ্ছে কলকাতার পর, কলকাতা এবং শিলিগুড়ির পর তৃতীয় বড় শহর হচ্ছে হলদিয়া। এই হলদিয়াটা হচ্ছে হলদি নদীর তীরে অবস্থিত। এবং এই হলদি নদীটা
কেলেঘাই আর কংসাবতী এই দুটো নদীর মিশ্রণে মিশে গিয়ে তৈরি হয়েছে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে। 6 নম্বর প্রশ্ন বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল। এটা তোমরা জানো, রবীন্দ্রনাথের জন্ম কোথায় হয়েছে না কলকাতার জোড়াসাঁকোয় বিখ্যাত ঠাকুর পরিবারে তার জন্ম হয়েছে। তাহলে কলকাতার জোড়াসাঁকোতে তার জন্ম হয়েছে। এবং তার বাবা জমিদারিত্ব ছিল, তোমরা সবাই জানো জমিদার ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার বাবার জমিদারিত্ব ছিল পদ্মা নদীর তীরে শিলাইদহ বলে একটা জায়গা আছে। সেই শিলাইদহতে তার বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাবা তার কিন্তু জমিদারি ছিল। তারপরে প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল কোন অঞ্চলে অবস্থিত। এটা দক্ষিণ 24 পরগনাতে রয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে এই নদীগুলো রয়েছে। তারপরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের উঁচু পর্বতশৃঙ্গের নাম কি। পশ্চিমবঙ্গের যদি উঁচু পর্বতশৃঙ্গ বলা হয় তার নাম হচ্ছে সান্দাকফু। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গে উঁচু পর্বতশৃঙ্গ। মহানন্দা নদী তোমরা জানো মালদার উপর দিয়ে বয়ে গেছে এই মহানন্দা নদী। এই মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়। এর উৎপত্তিস্থল হচ্ছে দার্জিলিং জেলার কোথায় না ডাউহিল থেকে কি হয়েছে না মহানন্দার উৎপত্তি হয়েছে। তারপরে প্রশ্ন দেখো কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত। কুলিক পাখিরালয় হচ্ছে রায়গঞ্জে অবস্থিত। রায়গঞ্জ একটা জায়গা, উত্তরবঙ্গের একটি জায়গা, রায়গঞ্জ জেলাতে অবস্থিত হয়ে থাকে। তারপরে প্রশ্ন দেখো রায়গঞ্জ কোন জেলাতে অবস্থিত। রায়গঞ্জ হচ্ছে উত্তর দিনাজপুর। আগে একটাই দিনাজপুর ছিল, এখন রায়গঞ্জ হচ্ছে উত্তর দিনাজপুরের অন্তর্ভুক্ত। উত্তর দিনাজপুর আগে একটা ছিল বললাম, এখন কিন্তু দিনাজপুর দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে উত্তর দিনাজপুর আর একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। এই উত্তর দিনাজপুরে রয়েছে হচ্ছে রায়গঞ্জ শহর এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে বালুরঘাট শহর। 13 নম্বর প্রশ্নটা ছিল দেখো বালুরঘাট কোন জেলায় অবস্থিত। তাহলে বালুরঘাট হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত বলতে পারি। তারপরে প্রশ্ন দেখো ইংলিশ বাজার কোন জেলায় অবস্থিত। আমি বলেছিলাম যে পড়ার শুরুতেই বলেছিলাম যে আমাদের এই অধ্যায়ে কিছু বড় জায়গার সম্পর্কে জানতে হবে, কারণ এই অধ্যায়টা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিচিতি, শহরকে বাদ দিয়ে হতে পারে না। তাহলে আমাদেরকে বিভিন্ন শহরগুলো জানতে হবে। যেমন আমরা হলদিয়া জানলাম, সেই রকমভাবে আমরা রায়গঞ্জ, বালুরঘাট আমরা শহরের কথা জানলাম। এবার হচ্ছে ইংলিশ বাজার কোথায় রয়েছে। ইংলিশ বাজার হচ্ছে মালদহ জেলাতে অবস্থিত। তারপরে প্রশ্ন দেখো বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত। হাওড়ায় রয়েছে, আমরা জানি হাওড়া একটা জায়গা, হাওড়া জেলা, তার হচ্ছে শিবপুরে বোটানিক্যাল গার্ডেন রয়েছে। তাহলে এখানে আমাকে শুধু জেলা বলেছে, তাই জন্য আমরা এখানে লিখব হাওড়া। তাহলে হাওড়া জেলায় শিবপুরে বোটানিক্যাল গার্ডেন রয়েছে। তারপর কোন জায়গায় তাঁতের শাড়ি বিখ্যাত। আমরা জানি যে নদিয়ার শান্তিপুর বলে একটা জায়গা রয়েছে, সেই শান্তিপুরের তাঁতের শাড়ি কিন্তু বিখ্যাত। ইডেন গার্ডেন, তোমরা অনেকেই ক্রিকেট খেলা দেখো, পশ্চিমবঙ্গে একমাত্র স্টেডিয়াম যেখানে আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা হয়। এই যে ইডেন গার্ডেন আমি পেলাম, সেই ইডেন গার্ডেন কিন্তু কলকাতাতে অবস্থিত। কলকাতা ধর্মতলার পাশে ইডেন গার্ডেন অবস্থিত।
18 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের কোন কোন অংশ নিয়ে সুন্দরবন গঠিত হয়ে থাকে? পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটাকে নিয়ে সুন্দরবন গঠিত? পশ্চিমবঙ্গের হচ্ছে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। এই দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ পূর্ব দিকের পুরো অঞ্চলটা, তাহলে দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ পূর্ব দিকের পুরো অংশ এবং উত্তর 24 পরগনার অল্প কিছু অংশ নিয়ে এই সুন্দরবন অঞ্চলটি গঠিত। তাহলে সুন্দরবন অঞ্চলটা কোথাও কি দিয়ে তৈরি না, উত্তর 24 পরগনার অল্প অংশ এবং দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্ব সম্পূর্ণ যে পুরো অংশটা দিয়ে সুন্দরবন গঠিত। সুন্দরবনে বিখ্যাত প্রাণী কোনটি? সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত এই জন্য তার সৌন্দর্যের জন্য। তার শরীরের ওপর, লোমের ওপর যে ডোরাকাটা একটা দাগ থাকে, সেই দাগ তাকে তার সৌন্দর্য করে তোলে এবং এই রয়্যাল বেঙ্গল টাইগারের জন্যই সুন্দরবন কিন্তু বিখ্যাত। সুন্দরবনের মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় কিসের সাহায্য নেয়? দেখো, আমি এই অধ্যায়ের শুরুতে একটি প্রশ্নে আমি কতগুলো নদী দেখেছিলাম, রায়মঙ্গল, মাতলা, এই যে অনেকগুলো নদী রয়েছে। তাহলে সুন্দরবন আমি বলবো যে একটা নদী কেন্দ্রিক একটা অঞ্চল। তাহলে যেহেতু নদীর প্রচুর নদী রয়েছে, সেই জন্য এখানকার মানুষরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন নৌকার সাহায্যে যায়। নৌকার সাহায্যে কি হয়ে থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। সুন্দরবন অঞ্চলে কি ধরনের গাছ দেখা যায়? সুন্দরবন অঞ্চলে কি ধরনের গাছ দেখা যায় না, কি ধরনের গাছ, যেমন এখানে রয়েছে সুন্দরী, গরান, গেওয়া, এই ধরনের গাছগুলো রয়েছে। এই গাছগুলোকে একত্রে আমরা বলে থাকি ম্যানগ্রোভ। তাহলে সুন্দরবন অঞ্চলে কোন ধরনের গাছ থাকে? ম্যানগ্রোভ ধরনের জাতীয় গাছ থাকে। কি কি গাছ থাকে যদি বলে, তাহলে বলবো সুন্দরী, গরান, গেওয়া, এই ধরনের এই সমস্ত গাছগুলো থাকে। আর ধরনটা বললে আমি বলবো ম্যানগ্রোভ ধরনের জাতীয় গাছ এখানে দেখা যায়। তারপরে 22 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ জাতীয় গাছ কি ধরনের পরিবেশে জন্মায়? ম্যানগ্রোভ জাতীয় গাছ আমি যেটা বললাম, সুন্দরবনে ম্যানগ্রোভ জাতীয় গাছ দেখা যায়। এইটা হচ্ছে যেখানে নোনা জল থাকে। নোনা জল মানে হচ্ছে যেখানে সমুদ্রের ধারে কাদায় এই গাছগুলো কিন্তু জন্মায়। কোন নদীর তীরে রায়গঞ্জের পাখিরালয়টি অবস্থিত? রায়গঞ্জের পাখিরালয়টি কোথায় রয়েছে না, কুলিক নদীর তীরে। কুলিক নদীর, আমরা একটা প্রশ্ন পেলাম এর আগে যে কুলিক পাখিরালয় কোন শহরে অবস্থিত? রায়গঞ্জে। এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে যে কোন নদীর তীরে রায়গঞ্জ পাখিরালয়টি অবস্থিত। কোন নদীর তীরে? কুলিক নদীর তীরে অবস্থিত। 24 নম্বর প্রশ্ন কি বলেছে? 24 নম্বর প্রশ্ন বলেছে মালদহ জেলার দক্ষিণ পশ্চিমে কোন নদী অবস্থিত? আমরা দক্ষিণ বললে আরো ভালো বুঝতে সুবিধা হবে। একেবারে যখন উত্তর থেকে দক্ষিণের দিকে যাচ্ছি, মালদা থেকে যখন দক্ষিণের দিকে যাচ্ছি, মুর্শিদাবাদে যখন ঢুকবো, ঠিক মালদা এবং মুর্শিদাবাদের মাঝে রয়েছে হচ্ছে গঙ্গা। তাহলে মালদার একেবারে দক্ষিণে যে নদী রয়েছে তার নাম হচ্ছে গঙ্গা। মালদা জেলার সদর শহরের নাম কি? মালদা জেলার সদর শহরের নাম হচ্ছে ইংলিশ বাজার। এই শহরটির নাম হচ্ছে ইংলিশ বাজার। 26 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে যে বহরমপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বহরমপুর শহরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ভাগীরথী নদীর তীরে অবস্থিত। তারপরে দেখো বর্ধমান কিসের জন্য বিখ্যাত? বর্ধমান তার মিহিদানার জন্য এবং সীতাভোগের জন্য বিখ্যাত। তাহলে দুটো মিষ্টান্ন, এটা মিষ্টি বলা যেতে পারে। তোমরা যদি যাও
কলকাতাতে যখন ট্রেনে যাবে, দেখবে এই স্টেশনে যখন গাড়ি ঢোকে, হ্যাঁ, ট্রলিতে করে এই যে বিক্রি হয়, মানে মিষ্টি বিক্রি হয়, সীতাভোগ আর হচ্ছে মিহিদানা, এই দুটো মিষ্টি কিন্তু খুবই বিখ্যাত। যেমন মালদা ফজলি আমের জন্য বিখ্যাত, তেমনিভাবে বর্ধমান মিহিদানা এবং সীতাভোগের জন্য বিখ্যাত। তারপরে প্রশ্ন দেখো, ভূমিরূপ বলিতে কি বোঝো? ভূমিরূপ, ভূমিরূপ মানে বলতে আমরা বুঝি হচ্ছে ভূমির ওপরের যে ধরন, মানে মেন হচ্ছে ভূমির ধরনকে বুঝি। ভূমিরূপ বলতে ভূমির ধরন, তার উচ্চতা, তারপরে আমি যে কথাটা বলছিলাম ঢাল, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলোকে বুঝি। পশ্চিমবঙ্গের কি কি ভূমিরূপের বৈচিত্র্য দেখতে পাওয়া যায়? 29 নম্বর প্রশ্ন। মেন যেটা দেখা যায়, প্রধানত যে 3 ধরনের দেখা যায়, 1 নম্বর আমরা বলতে পারি উত্তরে, একেবারে উত্তরে আমরা দেখেছি দার্জিলিং শহর, উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চল। পশ্চিমে রয়েছে মালভূমি, তাহলে পশ্চিমে রয়েছে পশ্চিমে মালভূমি। আর বাকি যেটা থাকলো সবই হচ্ছে সমভূমি, তাহলে উত্তর ও দক্ষিণের সমভূমি, উত্তর ও দক্ষিণে সমভূমি। তো এই যে উত্তর আর দক্ষিণটা কিসের ভিত্তিতে? গঙ্গার উত্তরে যেটা আছে সেটা উত্তরের সমভূমি, গঙ্গার দক্ষিণে যেটা আছে তাকে বলা হয় দক্ষিণের সমভূমি। তাহলে প্রধান 3 ধরনের ভূ বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি। 1 নম্বর উত্তরের পার্বত্য অঞ্চল, 2 নম্বর পশ্চিমের মালভূমি অঞ্চল, 3 নম্বর উত্তর ও দক্ষিণের সমভূমি অঞ্চল। তো এই যে আমি মালভূমি বললাম, মালভূমি কাকে বলে? মালভূমি হচ্ছে একটু উঁচু জায়গা। কোথা থেকে না, আমরা সমুদ্র তল থেকে তুলনা করব, তাহলে সমুদ্র তল থেকে উঁচু, সমুদ্র তল থেকে বেশ উঁচু, উঁচুতে অবস্থিত ঢেউ খেলানো যে ভূপ্রকৃতি, ভূভাগ, ঢেউ খেলানো যে ভূভাগ থাকে তাকে আমরা বলে থাকি হচ্ছে মালভূমি। এই অঞ্চলে মাঝে মধ্যে উঁচু ঢিলা বা পাহাড়ও আমরা দেখতে পাই। তারপরে দেখো 31 নম্বর প্রশ্ন বলেছিল যে সমভূমি কাকে বলে? সমভূমিও সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে, কিন্তু অল্প উঁচু বলবো, সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচুতে রয়েছে এবং সামান্য ঢালু, খুব যে ঢালু তা নয়, সামান্য ঢালু ভূভাগকে আমরা বলে থাকি হচ্ছে সমভূমি। উত্তরবঙ্গ সমভূমি বলিতে কি বুঝো? উত্তরবঙ্গের সমভূমি বলতে বুঝাচ্ছি, দেখো আমি কি বললাম, গঙ্গা হিসাবে ভাগ হয়, গঙ্গার উত্তরে যেটা রয়েছে সেটা উত্তরের সমভূমি, দক্ষিণে যেটা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণের সমভূমি। এবং পশ্চিমবঙ্গের একেবারে যদি উত্তরে যাও দেখবে পার্বত্য অঞ্চল রয়েছে। তাহলে এই যে পার্বত্য অঞ্চল থেকে শুরু করে এই গঙ্গা নদীর মাঝের যে জায়গা, তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল থেকে গঙ্গার মাঝের যে জায়গা, এই যে জায়গাটা তাকে বলা হয়ে থাকে উত্তরের সমভূমি। আর 1 নম্বর প্রশ্নে আমি বলেছি যে যত উত্তর থেকে দক্ষিণের দিকে ঢালটা আছে, মানে উত্তরটা উঁচু, দক্ষিণটা হচ্ছে নিচু, তাহলে ঢালটা কোন দিকে না, উঁচু থেকে নিচুতে ঢাল হয়, তাহলে উত্তর থেকে দক্ষিণের দিকে ঢাল রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উত্তরের পার্বত্য অঞ্চল যেটা রয়েছে, পার্বত্য অঞ্চল এবং গঙ্গা নদীর মাঝের যে অঞ্চল সেটা হচ্ছে উত্তরের সমভূমি। আমরা উত্তর দক্ষিণের সমভূমি বলেছিলাম, মানে গঙ্গা নদীর উত্তরের সমভূমি হচ্ছে উত্তরের সমভূমি, দক্ষিণটা হচ্ছে দক্ষিণের সমভূমি। এই যে পর্বত আছে, পর্বত্য অঞ্চল, আর গঙ্গা নদীর মাঝেটাকে আমরা বলে থাকি হচ্ছে উত্তরের সমভূমি। এটা রয়েছে উত্তর থেকে দক্ষিণের দিকে ঢালু, মানে উত্তরটা একটু উঁচু টাইপের হয়ে থাকে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, যে রাঢ় অঞ্চল বলতে কোন কোন জেলাকে বোঝায়? রাঢ় অঞ্চল, রাঢ় অঞ্চল বলতে গেলে মানে লাল মাটির জায়গা যাকে বলছি, লাল মাটির জায়গা বলতে গেলে আমরা বীরভূম বলতে পারি, বীরভূম, বাঁকুড়া হতে পারে, বাঁকুড়া, বর্ধমান,
বর্ধমান। পশ্চিম মেদিনীপুরের পূর্বাংশ, আর হাওড়া, হুগলি জেলার বেশিরভাগ এলাকা, মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ, পূর্ব মেদিনীপুর জেলার মধ্য ও উত্তরাংশ রাঢ় অঞ্চল নামে পরিচিত। এই এলাকাটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু, কারণ পশ্চিম দিকে পাহাড়গুলো রয়েছে, তাই জন্য উঁচু জায়গা, পশ্চিম থেকে পূর্ব দিকে তাই জন্য ঢালু রয়েছে। 34 নম্বর প্রশ্ন দেখো, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল বলিতে কি বুঝো? গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল বলতে বোঝায় তার যে সীমানা, সীমানা বা চৌহদ্দি যেটাকে বলছি, সীমানাকে কালো কালিতে লিখে পয়েন্ট করে লেখার অভ্যাস করবে। লেখে কি কি অঞ্চল আছে, তাহলে নদিয়া আমরা বলতে পারি, তারপর উত্তর 24 পরগনা, আর হচ্ছে দক্ষিণ, তাহলে নর্থ, আর হচ্ছে সাউথ 24 পরগনা হতে পারে, সাউথ 24 পরগনা। হাওড়া, হুগলি ও মুর্শিদাবাদ জেলার পূর্বাংশ সমভূমিকে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল বা বদ্বীপ সমভূমি বলা হয়ে থাকে। এটাও সমভূমি, কিন্তু এটাকে আমরা বলে থাকি বদ্বীপ সমভূমি। প্রশ্ন কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গে রাঢ় অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। রাঢ় অঞ্চলের বৈশিষ্ট্য বলতে আমরা বুঝি যে এখানকার ভূমিটা কেমন সেটা আগে বলতে হবে। এখানকার বেশিরভাগ জায়গায় হচ্ছে দোআঁশ মাটি রয়েছে, আর কিছুটা রয়েছে এঁটেল মাটি। তাহলে বেশিরভাগটা হচ্ছে দোআঁশ মাটি এবং কিছুটা এঁটেল মাটি। যেহেতু দোআঁশ মাটি হয়, তাই জন্য এই সমস্ত মাটি কিন্তু উর্বর প্রকৃতি হবে, উর্বর হবে। তারপরে প্রশ্ন দেখো, গঙ্গা রাঢ় অঞ্চলে কি কি গাছ দেখতে পাওয়া যায়? 36 নম্বর প্রশ্ন। এই অঞ্চলে শাল, সেগুন, শিশু এই সমস্ত গাছগুলোকে দেখতে পাই। সেগুন, শিশু এই গাছগুলো কিন্তু এই অঞ্চলে দেখা যায়। তারপরে প্রশ্ন দেখো, গঙ্গা নদীর গতিপথ লেখো। আমরা একটা প্রশ্ন দেখেছিলাম যে গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে উত্তরাখণ্ডে। তাহলে উত্তরাখণ্ড রাজ্যে কি রয়েছে না, গঙ্গোত্রী হিমবাহ রয়েছে, গঙ্গোত্রী হিমবাহ মানে বরফের চাই একটা হিমবাহ। সেই হিমবাহের গোমুখ গুহ থেকে, তাহলে উত্তরাখণ্ডের গাঙ্গেয় হিমবাহের গোমুখ গুহ থেকে উৎপন্ন হয়ে তারপরে সেটা উত্তরপ্রদেশ, বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। তাহলে কোথায় তৈরি হয়েছিল? উত্তরাখণ্ডে। তোমরা যদি লেখার পর মানে এমনি কথায় প্রকাশ করলে স্যারদের অত সময় হয় না যে তোমার লেখাটাকে পড়া, তাই জন্য সবসময় ভালো হয় তুমি যদি একটু ডায়াগ্রাম করে দেখাতে পারো ভালো হয়। তাহলে উত্তরাখণ্ডে তৈরি হলো গোমুত্রী থেকে, তারপরে সেটা উত্তরপ্রদেশে গেল ইউপিতে, উত্তরপ্রদেশ থেকে সেটা চলে গেল হচ্ছে বিহারে, সেই বিহার থেকে প্রবেশ করলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে প্রবেশ করলো। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় যখন ঢোকে, এরপর এই নদী দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা পদ্মা নামে বাংলাদেশে চলে যায়, পদ্মা নাম নিয়ে বাংলাদেশ চলে গেল। আর একটা অঞ্চল অন্যত্র হচ্ছে ভাগীরথী ও হুগলি নামে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের ওপর দিয়ে বয়ে গিয়ে লাস্টে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। তাহলে কোথায় গেল না, উত্তরাখণ্ড থেকে তৈরি হলো, ইউপিতে গেল, উত্তরপ্রদেশে গেল, সেখান থেকে বিহার গেল, সেখান থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এসে দুটো ভাগে ভাগ হলো, পদ্মা নাম নিয়ে বাংলাদেশে চলে গেল, আর ভাগীরথী নাম নিয়ে এটা পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়লো। এই পদ্মাটাও বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। এটাই হচ্ছে গঙ্গার গতিপথ। ভারতবর্ষের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। তারপরে প্রশ্ন দেখো, পাহাড় ও পর্বতের দুটি পার্থক্য লিখতে বলেছে। তাহলে পাহাড় ও পর্বত, পাহাড় আর পর্বতের যদি আমরা পার্থক্য করি তাহলে দুই পাশে লিখতে হবে পাহাড়, এক পাশে লিখতে হবে হচ্ছে পর্বত। পাহাড়গুলো কি হয়ে থাকে, মানে মোটামুটি যদি উচ্চতা বলে দিই তাহলে 1000 মিটারের কম উঁচু হবে, আর পর্বত কিন্তু তোমার 1000 মিটারের থেকে বেশি বড় হবে।
এটা কিন্তু 1000 মিটারের কম, আর পর্বত হচ্ছে 1000 মিটার থেকে বেশি হবে। পাহাড়ের চূড়ায় কিন্তু যেহেতু উচ্চতা কম তাই জন্য কিন্তু বরফ থাকে না, বরফ থাকে না, কিন্তু পর্বতে যেহেতু উচ্চতা বেশি তাই জন্য এখানে কিন্তু বরফ আমরা দেখতে পাই। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, যে শ্বাসমূল কি? শ্বাসমূল হচ্ছে, আমরা দেখেছি ম্যানগ্রোভ, যে সুন্দরবনে যে ম্যানগ্রোভ অরণ্যভূমি দেখা যায়, সেই ম্যানগ্রোভ অরণ্যভূমির কি হয়, যে মূলগুলো, অরণ্যভূমির যে গাছগুলো রয়েছে তাদের মূলগুলো কি হয়, মাটির ওপরের দিকে উঠে এসে কি করে না বাতাস থেকে শ্বাসকার্য নেয়। তাহলে গাছের মূলগুলো, ম্যানগ্রোভ অরণ্যের যে গাছগুলো রয়েছে সেই গাছের মূলগুলো কি হয়ে থাকে, মাটির উপরে উঠে আসে, উঠে কি করে না বাতাস থেকে অক্সিজেনকে গ্রহণ করে, শ্বাসকার্য নিতে সাহায্য করে, তাই জন্য এটাকে আমরা বলে থাকি শ্বাসমূল। এবং আমরা দেখেছি যে মাটিতে কিন্তু যেহেতু নোনা প্রকৃতির হওয়ার জন্য বাতাস সেই মূলগুলো কি হয় মাটির উপরের দিকে উঠে আসে। তারপরে প্রশ্ন দেখো 40 নম্বর প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল সম্পর্কে লিখো। মালভূমি অঞ্চল কোথায় রয়েছে? আমরা দেখেছি একেবারে পশ্চিম দিকে রয়েছে মালভূমি অঞ্চল। কোন কোন জেলা? আমরা কিছুক্ষণ আগে একটা প্রশ্নে আলোচনা করেছিলাম যে সমগ্র পুরুলিয়া জেলা, পুরুলিয়া জেলাটা কিন্তু মালভূমি অঞ্চল রয়েছে, পুরুলিয়া, সমগ্র পুরুলিয়া। তারপরে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমান জেলার পশ্চিম অংশ নিয়ে তৈরি হচ্ছে মালভূমি। তাহলে তার সীমানাটাকে আগে লিখতে হবে, যদি এই ধরনের বড় প্রশ্ন দেয় তাহলে সীমানা দিতে হবে কি না সমগ্র পুরুলিয়া জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমান এই অঞ্চলের পশ্চিম, মানে পুরুলিয়াটা সম্পূর্ণ কিন্তু বাকি জেলাগুলোর পশ্চিম অঞ্চলটা নিয়ে গঠিত। মাটির রং কেমন হয়, মাটির প্রকৃতি কেমন হয়? মাটির মধ্যে প্রচুর পরিমাণে মাটির প্রকৃতি বলে একটা পয়েন্ট করতে হবে, পয়েন্ট করে আমরা কিন্তু লিখতে পারি যে এখানকার মাটিতে কাঁকর এবং পাথর রয়েছে। এবং মাটির রং কেমন না মাটির রং হচ্ছে লাল। এবং যেহেতু কাঁকর এবং পাথরের পরিমাণটা বেশি হয়ে থাকে তাই জন্য মাটি কিন্তু অনুর্বর, চাষবাসের অনুপযুক্ত। এই অঞ্চলের অন্তর্ভুক্ত যে বাঁকুড়া জেলা বললাম আমি, সেই বাঁকুড়া জেলাতে কিন্তু আবার এই শাল, সেগুন, শিশু, মেহগানি, পিয়াল, এই ইউক্যালিপটাস প্রভৃতি গাছ কিন্তু দেখতে পাওয়া যায়। 41 নম্বর প্রশ্ন দেখো, রাঢ় অঞ্চলের অবস্থান, ভূমির ধরন ও নদ নদী সম্পর্কে বলতে বলেছে। তাহলে রাঢ় অঞ্চলের অবস্থান, একটা প্রশ্ন আমি আগেই করেছি যে অবস্থানটা কোথায়। অবস্থান হচ্ছে বাঁকুড়া, বাঁকুড়া আছে, বীরভূম আছে, বীরভূম আছে, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের পূর্বাংশ, হাওড়া, হুগলি জেলার বেশিরভাগ অঞ্চল নিয়ে তৈরি হচ্ছে রাঢ় অঞ্চল। মালভূমি অঞ্চলে আমরা দেখেছিলাম যে চাষবাসের অনুপযুক্ত, অনুর্বর, কাঁকরের ভাগ বেশি, কিন্তু রাঢ় অঞ্চলের মাটি কিন্তু দোআঁশ মাটি হওয়ার জন্য চাষবাসটা কিন্তু ভালো হয়ে থাকে। তাহলে ভূমির ধরনটা বুঝতে পারলে যে মাটিতে দোআঁশ মাটির ভাবটা বেশি এবং এঁটেল মাটিও থাকে, চাষবাসের উপযুক্ত হয়ে থাকে। এবং এটা যদি আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে দেখি তাহলে মোটামুটি উঁচুতে, অল্প উচ্চতায় অবস্থিত হয়ে থাকে। মালভূমি যখন অনেক বেশি উচ্চতা থাকে, এখানে কিন্তু সেরকম উচ্চতা থাকে না এবং ছোট ছোট টিলাযুক্ত হয়ে থাকে। রাঢ় অঞ্চলে ছোট ছোট টিলা থাকে, পাহাড় না দেখা দিলেও ছোট ছোট উঁচু টিলা থাকতে পারে। এখানকার নদ নদী সম্পর্কে যদি আমরা দেখি, মালভূমি অঞ্চলে যে সমস্ত নদীগুলো থাকে সেই নদীগুলোই কিন্তু এই অঞ্চল দিয়ে গেছে। এই নদীগুলোর মধ্যে যে কথা আমরা উল্লেখ করতে পারি সেটা হচ্ছে ময়ূরাক্ষী, অর্থাৎ যে নদীগুলো আমরা কিন্তু মালভূমিতেও দেখে আসব, মালভূমি থেকেই বাহিত হয়ে এই অঞ্চলের মধ্যে দিয়েও গেছে। তাহলে ময়ূরাক্ষী হতে পারে, অজয় হতে পারে, দামোদর হতে পারে, দ্বারকেশ্বর হতে পারে, শিলাবতী হতে পারে, কংসাবতী হতে পারে, কেলেঘাই হতে পারে। আমি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন বলেছিলাম যে কংসাবতী আর কেলেঘাই মিলে হলদি নদী, সেটাও প্রবাহিত হয়েছে। আর দ্বারকেশ্বর বলে একটা নদী আছে, দ্বারকেশ্বর আর তোমার শিলাবতী নদী, এই দুটো নদী মিলে গিয়ে তোমার তৈরি হয়েছে রূপনারায়ণ নদী। তাহলে রূপনারায়ণ নদী কি দিয়ে তৈরি হয়েছে?
দ্বারকেশ্বর আর শিলাবতী এই দুটো নদী মিশে গিয়ে। যেমন কংসাবতী আর কেলেঘাই মিশে গিয়ে হলদি নদী হয়েছে, তেমনি দ্বারকেশ্বর আর শিলাবতী মিলে তৈরি হয়েছে রূপনারায়ণ নদী। তাহলে এই নদীগুলো কিন্তু রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে প্রশ্ন দেখো 42 নম্বর, সারা বছর জল থাকে এমন একটি নদীর নাম লেখো, পর্বতের মাথায় জল জমে কেন? তাহলে সারা বছর জল থাকে যে নদীটা সেটা হচ্ছে গঙ্গা। পাহাড়ের মাথায় জল বরফ জমার পিছনে অন্যতম কারণ হচ্ছে পর্বতের হাইট পাহাড়ের থেকে বেশি হয়, আমরা পড়লাম, এবং পর্বতের মাথাতে কি হয়, বরফ জমে। বরফ জমার পিছনে কারণ হচ্ছে যে যত উঁচুতে যাওয়া যায় প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা প্রায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে যায়। তাহলে যত উপরে যাব উষ্ণতা কমবে, তাই জন্য পর্বতের উপরে শিখরে উষ্ণতা অনেকটাই কম থাকে, যেন উচ্চতা বেশি হয়, 1000 মিটারের যেহেতু বেশি, তাই উচ্চতা কিন্তু কমে যায়। উচ্চতা কম হওয়ার জন্য জলগুলো বরফে পরিণত হয়, ঘনীভূত হয়ে বরফে পরিণত হয়, তাই পর্বতের মাথাতে শিখরে বরফ আমরা দেখতে পাই। তারপরে 43 নম্বর প্রশ্ন দেখো, সুন্দরবন অঞ্চল কোথায় অবস্থিত? সুন্দরবন অঞ্চল আমি একটা প্রশ্নে বলেছি যে উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনার কিছুটা অঞ্চল, অল্প জায়গা, আর দক্ষিণ 24 পরগনা, সাউথ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল, দক্ষিণ পূর্ব দিকের প্রায় সমস্ত জায়গাটা নিয়েই হচ্ছে সুন্দরবন রয়েছে। তারপরে দেখো কি বলেছে, যে উচ্চতা বলেছে, উচ্চতা কত না, সমুদ্র তল থেকে মাত্র 3 মিটার উচ্চতায়, মাত্র সমুদ্র রয়েছে, আমরা জানি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, এখান থেকে মাত্র 3 মিটার উঁচুতে রয়েছে এই অঞ্চলটা, তাই জন্য জোয়ারের জল খুব সহজে এই অঞ্চলের মধ্যে প্রবেশ করে ফেলে। এখানকার নদ নদী প্রচুর রয়েছে, এখানে প্রচুর নদ নদী দেখা যায়। উল্লেখযোগ্য যে নদ নদী রয়েছে সেটা হচ্ছে ইছামতি, তারপর রয়েছে কালিন্দী, গোসাবা, এগুলো এখানকার মানে বড় বড় নদী। রায়মঙ্গল, ঠাকুরানী, সপ্তমুখী, এই ধরনের নদীগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই। তারপরে প্রশ্ন দেখো, দার্জিলিং শহরে বিশেষ স্থান, মানে দার্জিলিং শহরে কি কি জায়গা দেখার মতো আছে বা কি কি বৈশিষ্ট্য আছে। দেখো আমরা জানি যে দার্জিলিং একটা পর্যটন কেন্দ্র, পশ্চিমবঙ্গের সব থেকে বড় পর্যটন কেন্দ্র হচ্ছে এই দার্জিলিংকে কেন্দ্র করে। এখানে বড় ম্যাল রয়েছে, এছাড়া এখানে চিড়িয়াখানা রয়েছে, চিড়িয়াখানাটা বেশ বড়। এইখানে চিড়িয়াখানার বিশেষত এখানে গেলে তোমরা পান্ডা অবশ্যই দেখতে পাবে। পান্ডা খুব সুন্দর একটা প্রাণী, যারা বাঁশ গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। এছাড়া রয়েছে রোপওয়ে, টয় ট্রেন আমরা এখানে দেখতে পাবো। এছাড়া এখানে রয়েছে উচ্চ রেল স্টেশন ঘুম, এবং আরেকটা যেটা হচ্ছে অবশ্যই এখানে দার্জিলিংয়ে গেলে মানুষেরা দেখে, সেটা হচ্ছে টাইগার হিল থেকে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যায়। ভোরের দিকে গিয়ে কাঞ্চনজঙ্ঘা পর্বত যখন প্রথম সূর্যের আলো পড়ে ওটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এবারে দেখো 45 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গে ভূমিরূপ সম্পর্কে লেখো। আমরা এতক্ষণ অনেকবার পশ্চিমবঙ্গের ভূমিরূপ সম্পর্কে জেনেছি, আমরা দেখেছি যে পূর্বের আলোচনা থেকে দেখেছি পশ্চিমবঙ্গের ভূমিরূপ প্রধানত 3টে ভাগে ভাগ করা যায়। 1, পার্বত্য অঞ্চল, উত্তরে রয়েছে যে পার্বত্য অঞ্চল। 2, মালভূমি, পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিম দিকে রয়েছে মালভূমি। এছাড়া রয়েছে সমভূমি, উত্তরের সমভূমি আর হচ্ছে দক্ষিণের সমভূমি দেখেছি। আমরা মোটামুটি একটা আলোচনাই করে নিয়েছি, সেই আলোচনাগুলো থেকে তোমরা খুব সহজে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আমি সহজে অল্প সময়ে একটু আলোচনা করে দিই যে পার্বত্য অঞ্চল যদি বলে আমরা বলবো দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার উত্তরাংশ নিয়ে গঠিত। মালভূমিটা রয়েছে পুরুলিয়া জেলা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, হ্যাঁ, এই সমস্ত জেলার পশ্চিম দিক নিয়ে।
আর পার্বত্য আর মালভূমি ছাড়া বাকি অঞ্চল জায়গাটাকে আমরা বলে থাকি হচ্ছে সমভূমি। এবং তাদের ভূমি প্রকৃতি কেমন হয় এগুলো কিন্তু আমরা আগের যে প্রশ্নগুলোতে আলোচনা করেছি সেখান থেকে তোমরা পয়েন্ট করে লিখতে পারবে, তাই জন্য আমি কিন্তু আর বিস্তারিত আলোচনা করছি না। তারপরে দেখো নদীমাতৃক সভ্যতা, এগুলো কিন্তু হচ্ছে পর্ষদের যে নমুনা প্রশ্ন হয় সেই নমুনা প্রশ্ন থেকে এগুলো নেওয়া হয়েছে প্রশ্নগুলো, যে নদীমাতৃক সভ্যতা। নদীমাতৃক সভ্যতা হচ্ছে, আগে আমাকে জানতে হবে সভ্যতা কাকে বলে। সভ্য মানুষের বিভিন্ন ধরনের কাজ কর্মকেই সভ্যতা বলা হয়। তাহলে সভ্য মানুষের বিভিন্ন ধরনের কাজকর্মটাকে, বিভিন্ন ধরনের কাজকর্মকেই আমরা সভ্যতা বলে থাকি। কাজকর্মকে সভ্যতা বলে থাকি। আগেকার যে সভ্যতা, সেই সভ্যতা কিন্তু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, কারণ আগে যাতায়াতের মাধ্যম ছিল হচ্ছে নদী, এবং নদীতে যাতায়াতের মাধ্যম হওয়ার জন্য নদীকে কেন্দ্র করেই শহরগুলো গড়ে উঠেছিল। কারণ দেখো মানুষের প্রধান যে জীবিকা ছিল সেটা হচ্ছে কৃষিকাজ বা চাষবাস। নদীর জল দিয়েই চাষবাসটা সহজে করা যায়, তাই জন্য চাষবাসটা নদীর ধারে ভালো হতো। এবং যাতায়াতের ব্যবস্থার উন্নতির জন্য আগেকার যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল সেগুলো কিন্তু সব নদী মাতৃক ছিল। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার সুবিধা, তেমনি কাজকর্মের সুবিধা। কাজকর্ম বলতে গেলে কৃষিকাজকে বোঝানো হতো। সেই কৃষিকাজের সুবিধার জন্য নদীকে কেন্দ্র করেই শহরগুলো গড়ে উঠেছিল। তারপরে প্রশ্ন দেখো 47 নম্বর, দক্ষিণবঙ্গের নদী সম্পর্কে লিখো। দক্ষিণবঙ্গের নদী, আমরা জানি যে পশ্চিমবঙ্গ কিন্তু একটি নদী মাতৃক একটি রাজ্য, প্রচুর নদী রয়েছে। তুমি উত্তর থেকে দক্ষিণে প্রচুর নদী তুমি দেখতে পাবে। আমাকে এখানে দক্ষিণের নদী বলেছে। দক্ষিণের নদী বলতে গেলে তোমরা সুন্দরবনের যে নদীগুলো পেয়েছো সেই নদীগুলোকে লিখে দিতে পারো। যেমন আমরা পেয়েছিলাম হচ্ছে ইছামতি পেয়েছিলাম, কালিন্দী পেয়েছিলাম, তাহলে সেগুলোকে আমরা লিখতে পারি ইছামতি, কালিন্দী। তেমনি ভাবে আবার মানে মেন কথা হচ্ছে দক্ষিণবঙ্গ কাকে বলে আগে এটা জানতে হবে। দক্ষিণবঙ্গ হচ্ছে গঙ্গার দক্ষিণ দিকে যে শহরগুলো রয়েছে। তাহলে এই যে গঙ্গা পশ্চিমবঙ্গের একেবারে মাঝের দিকে গঙ্গা গেছে, গঙ্গার উত্তরে যেটা থাকে তাকে বলা থাকে উত্তরবঙ্গ। মালদা দিয়ে উত্তরবঙ্গটা শুরু হয়। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গাগুলোকে আমরা উত্তরবঙ্গ বলি। আর বাকি যে জেলাগুলো থাকলো সবই হচ্ছে দক্ষিণবঙ্গ। অর্থাৎ গঙ্গা নদীর দক্ষিণ দিকে যে অংশটা রয়েছে পশ্চিমবঙ্গে তাকেই দক্ষিণবঙ্গ বলে। তাহলে দক্ষিণবঙ্গের মধ্যেই সুন্দরবন রয়েছে, তাহলে সুন্দরবনের নদীগুলোকে আমরা দক্ষিণবঙ্গের নদী বলতে পারি, যেমন ইছামতি, কালিন্দী, বিদ্যাধরী, প্রলাম। এছাড়া আমরা মালভূমির নদীগুলোকে বলতে পারি। মালভূমিটাও পশ্চিমবঙ্গের যে মালভূমি বলছি সেই মালভূমিও কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে, সেখানকার নদীগুলোকেও আমরা কিন্তু বলতে পারি। অজয়, দামোদর, এই সমস্ত নদীগুলো হতে পারে। তারপরে দেখো কি বলেছে, পরের প্রশ্ন দেখো, উত্তরবঙ্গের বনভূমির সম্পর্কে লেখো। উত্তরবঙ্গের বনভূমি মনে হচ্ছে এই যে বললাম গঙ্গার উত্তর দিকে যে শহরগুলো, এই জেলাগুলো রয়েছে সেগুলোকে উত্তরবঙ্গ বলা হয়। উত্তরবঙ্গে দোয়ার্স বলে জায়গা রয়েছে, যেখানে শাল, সেগুন, গর্জন, জারুল, শিশু, বাঁশ, বেল ইত্যাদি গাছগুলো কিন্তু এখানে জন্মায়। এছাড়া এখানে কিছু বন্য প্রাণী দেখা যায়, যেমন একশৃঙ্গ গন্ডার, যে জলদাপাড়া বলে একটা জায়গা আছে, বাঘ, হাতি, বাইসন, হ্যাঁ, এই সমস্ত কিন্তু প্রাণীর অস্তিত্ব কিন্তু এখানে এই বনভূমিতে দেখা যায়। 49 নম্বর প্রশ্ন দেখো, সুন্দরবন অঞ্চলের গাছপালা ও কৃষিকাজ সম্পর্কে বলতে বলেছে। সুন্দরবন অঞ্চলের হচ্ছে গাছপালার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া, এই ধরনের গাছপালা কিন্তু এখানে দেখা যায়। কৃষিকাজ, এখানকার মানুষের প্রধান কৃষিকাজ হচ্ছে ধান চাষ হতে পারে,
এছাড়া ধান চাষ ছাড়া এখানকার মানুষেরা কিন্তু মধু সংগ্রহ করেও জীবিকা অর্জন করে থাকে। তাহলে এখানে যেহেতু কৃষিকাজ বলেছে, কৃষিকাজ বলতে গেলে আমরা এখানে কিন্তু ধান চাষ বলবো। তবে এখানে একটা কথা উল্লেখ, যে ধান চাষ হলেও সেটা খুবই কম পরিমাণে, বলা যেতে পারে না না হওয়ার মতোই, ফসল ভালো জন্মায় না। তার অন্যতম কারণ হচ্ছে এখানকার মাটিগুলো কিন্তু নোনতা প্রকৃতির হয়। তাহলে এক কাজ করবে তোমরা, যে সুন্দরবন অঞ্চলে গাছপালা বললে সুন্দরী, গরান, গেওয়া এগুলো আমরা লিখলাম। আর কৃষিকাজ বললে বলবে যে এখানকার মাটিতে নোনার ভাব বেশি থাকার জন্য কি হয়ে থাকে, লবণের ভাগ বেশি থাকার জন্য এখানে কিন্তু ধান এই ফসল ভালো হয় না। এখানকার মানুষের প্রধান যে জীবিকা সেটা হচ্ছে মধু সংগ্রহ করা। তারপরে দেখো সুন্দরবন অঞ্চলের নাম রাখার কারণ কি। সুন্দরবন অঞ্চলের নাম সুন্দরবন কেন হয়েছে? কারণ সুন্দরবন অঞ্চলে সুন্দরী নামক গাছের প্রাচুর্য দেখা যায়, মানে প্রচুর পরিমাণে দেখা যায়। এই সুন্দরী গাছের জন্য এই অঞ্চলের নাম হচ্ছে সুন্দরবন হয়েছে। আজকে এই পর্যন্ত থাক, এর পরের দিন পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। সাবস্ক্রাইব মাই চ্যানেল পিকেবি ম্যাথ।